সালটা 1818। ভারতবর্ষে তখন পুরোদস্তুর ব্রিটিশ শাসন চলছে। সেই সময় ব্রিটিশ মিলিটারি সার্ভেয়ার CJ ফ্র্যাঙ্কলিন কাজের সূত্রে চলে আসেন বুন্দেলখণ্ডের ছোট্ট গ্রামে। জমির পরিমাপের জন্য তার দলবল নিয়ে তাঁবু ফেলেন জঙ্গলের এক পাশে। সেই সময় গ্রামের এক ছেলের মুখ থেকে তিনি শুনতে পান এখানকার এক নিষিদ্ধ মন্দির কমপ্লেক্সের কথা। খোঁজ করতে গিয়ে জানতে পারেন সেই মন্দির রয়েছে ঘন জঙ্গলের মধ্যে। কিছুদিন বাদে বাইরে থেকে একদল শ্রমিক নিয়ে এসে জঙ্গল সাফ করতে করতে এগিয়ে যান সেই মন্দির চত্বরের দিকে। আবিষ্কার হয় প্রায় 200 বছরেরও বেশি জঙ্গলের মধ্যে অযত্নে অবহেলায় পড়ে থাকা চান্দেলা রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত ভারতের অন্যতম সেরা মন্দির কমপ্লেক্স খাজুরাহো। এই পর্বে আমি আপনাদের খাজুরাহোর মন্দির শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কি কি অবস্থার মধ্যে দিয়ে গেছে তা তো বলবই। এছাড়াও বলবো এই মন্দির কমপ্লেক্সে কি কি মন্দির রয়েছে, তাছাড়া এখানে কিভাবে আসা যায়, কোথায় কোথায় থাকতে পারবেন, কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন, এখানে ঘুরতে এলে খরচই বা কত হতে পারে, সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় ভারতের 7ম আশ্চর্যের অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত খাজুরাহো মন্দিরের ইতিহাস বহু পুরনো। ধরে নিন সেই 950 খ্রিস্টাব্দের আশেপাশে। আমরা জানি গুপ্ত যুগের সময় ভারতীয় শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি একটা অন্য মাত্রা পেয়েছিল। বিশেষত শিল্প এবং কলা বিভাগের উন্নতি ছিল চোখে পড়ার মতো। গুপ্তযুগের পরে এই অঞ্চল অনেকে শাসন করলেও চোখে পড়ার মতন উন্নতি হয়েছিল চান্দেলা রাজবংশের সময়। মোটামুটি 900 খ্রিস্টাব্দের আশেপাশেই শুরু হয়েছিল এই রাজবংশের। প্রাথমিক অবস্থায় তারা গুর্জর প্রথারদের অধীন ছিল। দাঙ্গার রাজত্বকালে চান্দেলারা স্বাধীন হয় এবং এই সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্দিরও তৈরি হয়। এই মন্দির কমপ্লেক্সগুলো 3টে ভাগে বিভক্ত: পশ্চিম, পূর্ব ও দক্ষিণের মন্দির কমপ্লেক্স। এই পুরো খাজুরাহোতে 3টে সাইট আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন, একটা হচ্ছে ইস্টার্ন, একটা হচ্ছে সাদার্ন। এই 3টে জায়গাতেই অনেকগুলো মন্দির আছে, তবে ওয়েস্টার্নে অনেক বেশি মন্দির এবং সেখানে কারুকার্যের পরিমাণও অনেক বেশি। পশ্চিম মন্দির কমপ্লেক্সের মধ্যে চলে আসে লক্ষ্মণা টেম্পল, কান্দারিয়া মহাদেব মন্দির, মাতঙ্গেশ্বর মন্দির, জগদম্বা মন্দির, চিত্রগুপ্ত মন্দির, দুর্গা মন্দির, বিশ্বনাথ মন্দির ও নন্দী মন্দির। এদের মধ্যে লক্ষ্মণ মন্দির ও কান্দারিয়া মহাদেব মন্দিরের স্থাপত্য সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। এতগুলো মন্দিরের মধ্যে শুধুমাত্র মাতঙ্গেশ্বর শিব মন্দিরেই পুজো আশ্রা হয়, বাকি মন্দিরগুলোয় কোনো পুজো হয় না। এই এলাকার প্রথম মন্দির হচ্ছে আমার পেছনে রয়েছে মাতঙ্গেশ্বর টেম্পল। এই মাতঙ্গেশ্বর টেম্পল কিন্তু মানে মেন কমপ্লেক্সের মধ্যে নয়, এটা হচ্ছে অ্যাক্টিভ টেম্পল, অর্থাৎ এখানে পুজো আশ্রা হয়। এই টেম্পলের এই কমপ্লেক্সের মধ্যে যে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু একটাতেও পূজা আশ্রা হয় না, এই জন্য এই টেম্পলটা কিন্তু কমপ্লেক্সের বাইরে। এর আগের পর্বটিতে শুধুমাত্র পশ্চিম মন্দির কমপ্লেক্স নিয়ে ভিডিও হয়েছে, সময় করে দেখে নিতে পারেন, কিন্তু কথা দিচ্ছি খারাপ লাগবে না। লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পশ্চিম মন্দির কমপ্লেক্সগুলোতে যা ভাস্কর্য রয়েছে তার 90% সমাজ জীবনকে প্রতিফলিত করে, আর বাকি 10% আদি রসের। কিন্তু দুঃখের বিষয়, এই 10%কে নিয়ে কিন্তু প্রচারের ডঙ্কা নিনাদ তুঙ্গে। আসলে 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে বৈরাগ্য দেখা দিয়েছিল। তাদের সেই বৈরাগ্য অবস্থা থেকে গার্হস্থ্য জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্যই সারা ভারতের বিভিন্ন মন্দিরের চিত্রকলায় এই ধরনের ভাস্কর্য বা ছবির উপস্থিতি লক্ষ্য করা যায়। নাগারা পদ্ধতিতে নির্মিত এই মন্দিরগুলোতে রয়েছে বিভিন্ন ভাগ, যেমন অন্তরাল, মহামণ্ডপ, অর্ধমণ্ডপ, প্রদক্ষিণ ইত্যাদি। প্রতিটা মন্দিরের ভাস্কর্য সূচিত করে ধর্ম, কর্ম, অর্থ ও মোক্ষ। 1022 খ্রিস্টাব্দে আলবেরুনি এবং 1335 খ্রিস্টাব্দে ইবন বতুতা এই মন্দির পরিদর্শনে আসেন।
দক্ষিণের মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ধুলাদেও টেম্পল এবং চতুর্ভুজ টেম্পল। চান্দেলা রাজবংশের রাজারা কিন্তু খুবই প্রতিপত্তিশালী ছিলেন, সেজন্য যখনই তারা কোনো নতুন রাজ্য জয় করতেন কিংবা কোনো কার্যে সফল হতেন, তখনই তারা এক একটা করে এই রকম মন্দির নির্মাণ করতেন। তবে এই রকম মন্দির 85টা, মানে বেদির ওপর, আমি এখন বেদির ওপর দাঁড়িয়ে রয়েছি, এরকম 85টা মন্দির নির্মাণ করেছিলেন তখন। কিন্তু আওরঙ্গজেবের আমলে প্রায় 65টা মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে এখন বেঁচে আছে 25টা। আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটা কিন্তু অনেকখানি অংশ সেই ভেঙে যাওয়া সংস্কৃতিরই সাক্ষী। 1100 খ্রিস্টাব্দে নির্মিত খাজুরাহো মেন মন্দির কমপ্লেক্স থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে এই চতুর্ভুজ মন্দির। ধুলাদেও মন্দির তৈরি হয় 1100 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে। ধুলাদেও মন্দির যেমন ভগবান শিবকে রেখে তৈরি হয়েছে, তেমনি চতুর্ভুজ মন্দির তৈরি হয়েছে ভগবান বিষ্ণুকে সামনে রেখে। হিন্দু ও জৈন ধর্মের মন্দিরের পাশাপাশি অবস্থানের অন্যতম উদাহরণ হচ্ছে এখানকার পূর্বের মন্দিরগুলোর মধ্যে অন্যতম আদিনাথ ও পার্শ্বনাথ মন্দির। 960 খ্রিস্টাব্দে চান্দেলা রাজা ধঙ্গার রাজত্বকালে এই আদিনাথ ও পার্শ্বনাথ মন্দির নির্মাণ করা হয়। পার্শ্বনাথ মন্দিরটি সন্ধারা মন্দির নামেই পরিচিত। এই মন্দিরের বাইরের ভাস্কর্যগুলো খুবই ঘন সন্নিবিষ্টভাবে রয়েছে। নবম শতাব্দীর আশেপাশে খাজুরাহোতে হিন্দু এবং জৈনরা পাশাপাশি অবস্থান করত বলেই জানা যায়। চান্দেলাদের রাজত্বকালে এই খাজুরাহোই অন্যতম প্রধান জনপদ হয়ে ওঠে। একসঙ্গে হিন্দু এবং জৈন মন্দিরের অবস্থান আজও তারই প্রমাণ বহন করে চলেছে। খাজুরাহোর মন্দিরগুলো 1300 শতাব্দী থেকে 1800 শতাব্দীর মধ্যে বিভিন্ন মুসলিম রাজবংশ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এই সময়কালে বিক্ষিপ্তভাবে খাজুরাহোর মন্দিরগুলোর বেশ কিছু অংশ ভেঙে ফেলা হয়। এই ভেঙে যাওয়া অংশগুলো আমার ভিডিওতে প্রতিনিয়ত দেখা গেছে। 85 या बेदी थी, उन्हीं के ऊपर ये बाद में टेंपल बनते चले गए। 85 हाँ, और कितना रह गए अब? नाउ ओनली 25 टेंपल, 60 टेंपल डेमोलाइज कर दिए गए मुगलों के द्वारा। 1495 খ্রিস্টাব্দে সিকান্দার লোদির হাত দিয়ে শুরু হয়েছিল এই ধ্বংস অভিযান, শেষ হয় ঔরঙ্গজেবের হাতে। তবে ভৌগোলিক দিক থেকে খাজুরাহোর এই মন্দিরগুলোর নির্জন অবস্থান বন জঙ্গলে ঢেকে যাওয়ার কারণে অনেক বেশি ধ্বংসের হাত থেকে বেঁচে যায় মন্দিরগুলো। 1002 থেকে 1017-র মধ্যে এই মন্দিরটা তৈরি করা হয়। রাজা গণ্ডদেও এই মন্দির তৈরি করেন। আর এই মন্দির আপনার সূর্য মন্দির বা এটাকে চিত্রগুপ্ত মন্দিরও বলা হয়। কিন্তু এই মন্দির আদতে অনেকখানি পোর্শন এই মন্দিরের ভাঙা পড়ে যায়, আওরঙ্গজেব ভেঙে দেন। 60 থেকে 70 কিংবা কথা মানে এখানকার লোকেরা বলছে 80% পর্যন্ত ভেঙে যায়। পরবর্তীকালে এই মন্দির রিস্টোর করা হয়। এখন যে সামনে যে মন্দিরটা রয়েছে এটা রিস্টোর্ড মন্দির। শহরের মূল কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থান। মুসলিম শাসনের অবজ্ঞা বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে খাজুরাহোর এই মন্দির কমপ্লেক্সগুলো ধীরে ধীরে চলে যায় লোকচক্ষুর অন্তরালে। মুসলিম শাসন শেষ হয়ে যাবার পর ব্রিটিশদের হাতে আসে বুন্দেলখন্দের এই বিস্তৃত অংশ। ये खजुराहो के टेंपल ब्रिटिशर्स जो आए उसमें था फ्रैंकलिन 1818, जिसे खजुराहो का डिस्कवर करता माना गया है। और उसने अपना प्रेजेंटेशन लिखा। इसके बाद T.S. वर्ट 1838 में आया, उसने भी रिसर्च किया। इसके बाद 1852 से लेकर के 1885 तक यहाँ पे अलेक्जेंडर कनिंघम रहा। उसने इन मंदिरों को दोबारा से रिस्टोर कराने का काम किया। तो यहाँ पे जंगल को हटाया गया और मंदिरों को दोबारा से साफ़ सफाई की गई और दोबारा से रिस्टोर किया गया। और 1904 के बाद इन मंदिरों को काफ़ी हद तक जो है व्यक्तियों को देखने के लिए डिस्प्ले पे आ गया था, ये देखने के लिए। 1818 সালে ব্রিটিশ মিলিটারি সার্ভেয়ার C.J. ফ্র্যাঙ্কলিন জরিপের কাজ করতে এসে আবিষ্কার করেন এই মন্দির কমপ্লেক্স। পরবর্তীকালে 1838 খ্রিস্টাব্দে ব্রিটিশ মিলিটারি ক্যাপ্টেন T.S. বার্ট খাজুরাহোর এই শিব ও বিষ্ণু মন্দিরগুলোকে বিশ্বের দরবারে নিয়ে আসেন। 1886 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় খাজুরাহোর এই মন্দির কমপ্লেক্স।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি খাজুরাহো আসার আদর্শ সময়। সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খোলা থাকে এই মন্দির। এখানে ঢোকার টিকিট 35 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য লাগবে 25 টাকা। সঙ্গে গাইড নিয়ে নেবেন কিন্তু, তাহলে এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। টিকিটটা করতে গেলে এই কিউআর কোড যেটা রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে টিকিট করতে হবে। সেখানে একটা আইডি লাগবে, একটা আইডিতে 5টা টিকিট হবে। অন্য সময়ও আপনি খাজুরাহো আসতে পারেন, তবে সেই সময় খুবই গরম পড়ে যায় এখানে। মন্দির চত্বরে খালি পা রাখাই সেই সময় মুশকিল হয়ে যায়। এই খাজুরাহো মন্দিরে রোদ্দুরের তেজ দেখছেন, সুতরাং এখানে আমার সাজেশন হলো সকাল সকাল চলে আসুন খাজুরাহো মন্দির, না হলে কিন্তু পা পুড়বে। খাজুরাহো থেকে মোটে 27 কিলোমিটার দূরে রয়েছে বাঘ দেখার আদর্শ জায়গা পান্নান ন্যাশনাল পার্ক। এছাড়াও 24 কিলোমিটার দূরে রয়েছে রানে ওয়াটারফলস, 30 কিলোমিটার দূরে পাণ্ডব ওয়াটারফলস, 70 কিলোমিটার দূরে ওরছা। সপ্তাহ শেষে 3 রাত্রি খাজুরাহোতে আপনি কাটিয়ে যেতেই পারেন। আমি এখন রয়েছি খাজুরাহোতে। এই খাজুরাহোতে কিন্তু খুব সুন্দরভাবে আসা যায়। মানে আপনি চাইলে হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেসে চলে আসতে পারেন এখানে সাধনা স্টেশনে। সাধনা থেকে খাজুরাহো আসতে সময় লাগবে ঘন্টা 3 মতন। ওখানে গাড়ি পাওয়া যায় স্টেশন চত্বরে, সেখান থেকে গাড়ি বুক করে আপনি চলে আসতে পারেন খাজুরাহো। খাজুরাহোতে থাকতে গেলে এখানে রয়েছে প্রচুর হোটেল, তবে এক্ষেত্রে আমার সাজেশন হলো ওয়েস্টার্ন মন্দির কমপ্লেক্সের কাছাকাছি হোটেলগুলো নেবেন, কারণ এই জায়গাটাই হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। হোটেলের ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ট্রেনে সাতনা পর্যন্ত যাওয়া আসা ট্রেন ভাড়া 1000 টাকা। সাতনা থেকে খাজুরাহো মাথাপিছু 350 থেকে 400 টাকা। 1500 টাকা করে হোটেল ভাড়া 3 রাত্রি। 3 জন এলে মাথাপিছু খরচ পড়বে, হোটেল ভাড়া সব মিলিয়ে পড়বে 1500 টাকা। টোটোতে করে সাইট সিন খরচ মাথাপিছু 100 টাকা। খাওয়ার খরচ প্রতিদিন মাথাপিছু 500 টাকা, অর্থাৎ মাথাপিছু 4 থেকে 4500 টাকা খরচে আপনি ঘুরে নিতেই পারেন খাজুরাহো এবং এর আশেপাশের জায়গাগুলো। তবে আমার এই হিসাবের মধ্যে পান্নান ন্যাশনাল পার্ক কিংবা অন্যান্য সাইট সিনগুলো ধরা নেই। এগুলো করতে হলে দিন এবং টাকা দুটোই বেশি খরচ হবে। অনেক কিছু বিতর্কের অবকাশ রেখে যায় খাজুরাহোর এই মন্দিরগুলো। আপনাদের মধ্যে যদি কোনো বক্তব্য থাকে এ ব্যাপারে, আমি এরমভাবে ভিডিওটা পরিবেশন করলাম, সেই ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। পরের পর্বটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সামনের পর্বে আমি আপনাদের নিয়ে যাব জবলপুর। সেখানে সন্ধ্যেবেলা দেখাবো নর্মদা মায়ের আরতি। এছাড়াও ফেদাঘাটের মার্বেল রক্সের মধ্যে দিয়ে নৌকা ভ্রমণ, তাছাড়াও ধোঁয়াধার ওয়াটারফলস। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় অল বাটন প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলেই সরাসরি নোটিফিকেশান অটোমেটিক্যালি পৌঁছে যায় আপনার কাছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।